ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা আগের ভিডিওয়ে দেখেছো গোলকের এবং অর্ধগোলকের আয়তন সম্পর্কিত ধারণা এবং তার উপর কিছু অঙ্ক তোমাদের কোশ্চেন দেখিয়েছি। তো আজকের ভিডিওয়ে গোলক এবং অর্ধগোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল সংক্রান্ত ধারণা এবং তার কিছু অঙ্ক কোশ্চেন দেখা। তো চলো দেখা যাক। দেখো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলছে, আমি এখানে আগে থেকে লিখে রেখেছি ফর্মুলাগুলো, 4πr²। একটা গোলক একটাই তল দ্বারা আবদ্ধ থাকে এবং সেটা বক্রতল। এই বক্রতলটার ক্ষেত্রফলটা হচ্ছে 4πr²। 4πr²। এই গোলকটা নিরেট হোক অথবা ফাঁপা হোক, অর্থাৎ এটা বলের মতো হোক অথবা শর্টকাট বলের মতো হোক, হলো বা কাঁচের গুলির মতো হোক। এটা নিরেট হোক বা ফাঁপা হোক, তার সমগ্র তলের অর্থাৎ যে বক্রতলটাকে বেষ্টন করে আছে তার ক্ষেত্রফল 4πr²। এবার দেখো অর্ধগোলক। অর্ধগোলকের অর্থ কি? অর্ধগোলকের অর্থ হচ্ছে একটা গোলক, তাহলে এই গোলকটাকে আমি অর্ধেক ছেদ করে ফেলেছি, অর্ধেক কেটে ফেলেছি, তাহলে এইরকম হবে। এটা একটা অর্ধগোলক। এটা একটা অর্ধগোলক। আমি তোমাদের বারবার বলেছি ছবি নিয়ে অত মাথা ঘামাবার দরকার নেই, আমি শুধু দেখাবার জন্য তোমার দেখাচ্ছি। এটা একটা অর্ধগোলক। তো এই অর্ধগোলকটা দেখো, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। এই অর্ধগোলকটা দুটো কেস হতে পারে। কিরকম? এই অর্ধগোলকটা ফাঁপা হতে পারে অথবা এই অর্ধগোলকটা নিরেট হতে পারে, মানে এগুলো পদার্থ দ্বারা ভর্তি, অথবা এটা ফাঁপা, কোনো পদার্থ নেই। তাহলে এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে, বক্রতল অর্থাৎ এই তলটার ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার এটার কোনো দরকার হচ্ছে না, অর্থাৎ এটা ফাঁপাই হোক বা নিরেটই হোক, বক্রতলের ক্ষেত্রফল কিন্তু একই। আগে যে গোলকের বক্রতলটা ছিল 4πr² এর অর্ধেক, অর্থাৎ 4πr² ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2πr², অর্থাৎ দুটো ক্ষেত্রেই 2πr² হচ্ছে বক্রতল। কিন্তু এটা যেহেতু ফাঁপা, তাহলে এর সমতলের কোনো ক্ষেত্রফল নেই। কিন্তু এইটা সমতলের যে ক্ষেত্রফলটা আছে সেটা আমাদের কাজেও লাগে। এইটা কিন্তু একটা ব্যাপার আছে। এইটা দেখো, এখানে তো বৃত্তের একটা ক্ষেত্রফল আছে, কিন্তু সেটা আমাদের দরকার হবে না, কারণ এইটা আমার বক্রতলের ক্ষেত্রফল আমি জেনে গেছি, ওটা আমার কোনো তল নেই। হিসাব মতো এটা যা দিয়ে তৈরি ওখানে সেটা নেই। এইখানে দেখো, এই অর্ধগোলকটা ফাঁপা না নিরেট, ফলে এই যে বৃত্তাকার তলটা উপরে এই সমতলটা এই বক্রতলের সঙ্গে যোগ হয়ে তখন আমরা এই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। অর্থাৎ এইটা 2πr², এইটা πr²। তাহলে টোটাল নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3πr²। আর ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বা নিরেট অর্ধগোলকেরও যদি বক্রতলের ক্ষেত্রফল বলে, শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল, সেটা 2πr²। হলো? এবার অঙ্কে চলে এলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা আমি সরিয়ে দিচ্ছি। দেখো, বলছে কোন গোলকে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে উহার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বাড়ে? একটা গোলক, তার ব্যাসার্ধ, তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ আর, এখন ব্যাসার্ধ 50% বেড়েছে, তাহলে নতুন ব্যাসার্ধ হইবে, যেহেতু 50% বেড়েছে, তাহলে 1/50r/100, অর্থাৎ 3r/2। এটা হচ্ছে গোলকটার নতুন ব্যাসার্ধ। তাহলে দেখবো বলছে ওর বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। তাহলে বক্রতলের বৃদ্ধিটা কত দেখি। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি
কত না, যেহেতু ব্যাসার্ধটা বেড়েছে তাহলে নতুন গোলকের বক্ষতলের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ 4 পাই আর হচ্ছে 3r/2 বেড়ে এটা হয়েছে এইটা। আগের বক্রতলের ক্ষেত্রফল ছিল কত, আর ব্যাসার্ধ ছিল, তাহলে 4πr²। তাহলে বৃত্তিটা হলো কত না, বৃত্তিটা হলো 4 থেকে কেটে গেল 9, 5πr²। এটা হলো বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি হলো ব্যাসার্ধ r থেকে 3r/2 হওয়ার। এবার এটা শতকরা বৃদ্ধি, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি মোট বেড়েছে 5πr²। আগে যা ছিল সেটা হচ্ছে 4πr², অর্থাৎ 4πr² উপর এটা বেড়েছে, তাহলে 4πr², এটা বেড়েছে 5πr²। বেড়ে হয়েছে না, এটা বেড়েছে, তাহলে একে কত, শতকরা বৃদ্ধি মানে ইনটু 100। 5πr², এটা বেড়েছে 4πr² ইনটু 100, তাহলে এটা হচ্ছে কত, 125%। এই হলো অ্যান্সার। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল শতকরা 125% বাড়বে যদি গোলকের ব্যাসার্ধটা কত, 50% বাড়বে। হলো, চলো পরের অঙ্কে। বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সমান, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? দেখো এইখানে বলেছে এই গোলকটা নিরেট, নিরেট গোলকের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত না, আমরা জানি 3πr²। হয়েছে, কারণ এটা হচ্ছে 2πr², বক্ষতলের ক্ষেত্রফল প্লাস πr², 3πr²। এটা একটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। একটা গোলক আছে নিরেট, সে নিরেটই হোক আর ফাঁপাই হোক, তখন যে গোলকটা নিরেট বলে দিয়েছে, তো এই নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সমান, তার মানে 4πr² হচ্ছে এর বক্ষতলের ক্ষেত্রফল। এই দুটো সমান, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। কন্ডিশনটা আমার লেখা হয়ে গেল। তাহলে দুজনের ব্যাসার্ধের অনুপাত করব। তাহলে ধরো এইটার ব্যাসার্ধ যদি r1 ধরি, তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল 3πr1²। এটার ব্যাসার্ধ যদি r2 ধরি, তাহলে 4πr2²। তাহলে আমার লাগবে r1/r2 তার স্কোয়ার, r1/r2, তাহলে 4/3। অতএব এটা কি করে হলো, পাই পাই সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে r1/r2 করসপন্ড করে দিলাম 4/3, কারণ 3r1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4r2 হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে r1 ইজ টু r2 ইকুয়াল টু এটার আন্ডার রুট, মানে √2 is to √3, দ্যাট ইজ আনসার। এটা হলো অর্ধগোলকের এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত। হলো, যাব পরের অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কটা বলছে একটা গোলকের ব্যাস অপর একটা গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটি আয়তনের সমান হয়, তাহলে ছোট গোলকটির ব্যাসার্ধ কত? বলছে একটা গোলকের ব্যাস একটি অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, অর্থাৎ যেটা ছোট তাকে আমি ছোট গোলক লিখছি। ছোট গোলকের ব্যাস যদি বড়, ছোট গোলকের বড় গোলকের ব্যাস ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ
দেখো ব্যাস যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধটাও দ্বিগুণ হবে। তাহলে আমি লিখব বড় গোলকটির ব্যাসার্ধ ছোট গোলকটির ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ছোট গোলকটির ব্যাসার্ধ আর হইলে বড় গোলকটির ব্যাসার্ধ হইবে 2r। এবার বলছে যদি বড় গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান, তাহলে বড় গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান কত হচ্ছে? শর্তানুসারে বড় গোলকটির ক্ষেত্রফল হচ্ছে 4 পাই 2r স্কোয়ার, মানে 4r স্কোয়ার। এটা হচ্ছে ছোট গোলকটির আয়তনের সমান, ছোট গোলকটির আয়তনের সমান বড় গোলকটির সাংখ্যমান সমগ্র তলের। তাহলে শর্তানুসারে 4 পাই 4r স্কোয়ার এটা বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। ছোট গোলকটির আয়তন কত হবে না 4/3 পাই, ছোট গোলকটির ব্যাসার্ধ 8 ছিল, তাহলে r³ তাহলে 4 পাই 4 পাই চলে গেল, তাহলে রইল r স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিলে 4 = 1/3 r³ তাহলে r = 12 একক, অর্থাৎ ছোট গোলকটির ব্যাসার্ধ আর হচ্ছে 12 একক। দ্যাট ইজ অ্যান্সার। এটা হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ। হয়ে গেল। চলো পরের অঙ্কে। এখানে বলছে 1 সেমি তামার পাত দিয়ে তৈরি, এইখানে একটা অঙ্ক আছে। 1 সেমি তামার পাত দিয়ে তৈরি অর্ধগোলাকৃতি একটি বাটির মুখের বাইরের দিকের ব্যাস 10, প্রতি বর্গ সেমি 10 টাকা হিসাবে খরচ করলে বাটিটি সমগ্র তলকে পালিশ করতে কত খরচ হবে? দেখো ছবিটা বি কেয়ারফুল। ধরো এটা একটা বাটি, এই বাটিটা পুরোটা কিন্তু নিরেট না, ভেতরটা ফাঁপা আছে, কিন্তু 1 সেমি পুরু। এটা হচ্ছে তার মানে এই বাটিটা যা দিয়ে তৈরি সেই পদার্থটা এখানেও আছে, অর্থাৎ মোটা। এ ব্যাস বলে দিয়েছে বাইরের ব্যাস, মানে এইখান থেকে এই অবধি, এই বাইরের ব্যাসটা বলে দিয়েছে, অর্থাৎ এই লাইনটা 10 সেমি। তাহলে এইটা 5, এই 8টা হচ্ছে 5, অর্থাৎ বহির ব্যাসার্ধ 5 সেমি। এবার এটা 1 সেমি পুরু, তার মানে এটা অন্তর ব্যাসার্ধ যদি হয় তাহলে এই ব্যাসার্ধটা অন্তর ব্যাসার্ধ 4 সেমি। এইখানটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে যে বহির ব্যাসার্ধ 5 সেমি, অন্তর ব্যাসার্ধ 4 সেমি। এবার অঙ্কটা পরিষ্কার দেখো, এগুলো সব পদার্থ আছে। আমি বাটিটাকে পালিশ করব। পালিশ করা মানে বাইরের বক্রতলটা পালিশ, এই তলটা যেটা পদার্থ আছে এটাকেও পালিশ করতে হবে এবং ভেতর তলটা পালিশ করতে হবে। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল কি? বাইরের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r স্কোয়ার। যদি এইটাকে আমি বহির ব্যাসার্ধটাকে r2 ধরি, অন্তর ব্যাসার্ধটাকে r1 ধরি, তাহলে কি হচ্ছে r2 স্কোয়ার প্লাস ভেতরে r1, তাহলে 2 পাই r1 স্কোয়ার প্লাস আর কি পালিশ করতে হবে না এই অংশটা দেখো দুটো বৃত্ত, একটা বাইরের বৃত্ত একটা ভেতরের বৃত্ত। তো বাইরের বৃত্তের ব্যাসার্ধ 5, ভেতরের বৃত্তের ব্যাসার্ধ 4, তাহলে পাই r স্কোয়ার মাইনাস r স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। বা এটাকে আগে আমি r দিয়ে লিখে ফেলি, 5 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার।
এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। অর্থাৎ এই অংশটাকে, এত বর্গ একক অংশটাকে আমাকে, সব সেমিটেরিয়াস তা সেমি, এত বর্গ সেমি অংশটাকে আমাকে পালিশ করতে হবে। তাহলে এটা মাপটা কত আমি দেখে নিই। অর 2 ইন্টু 22/7 ইন্টু 8 হচ্ছে 5 মানে 25 প্লাস 2 ইন্টু 22/7 আর 1 মানে 4 কিন্তু 16 প্লাস 22/7 ইন্টু 5 মাইনাস 4 মানে 25 মাইনাস 16 মানে 9, তাহলে ইন্টু 9 এটা হলো। और 44 इंटू 25 डिवाइडेड बाय 7 प्लस 44 इंटू 16 डिवाइडेड बाय 7 प्लस 22 इंटू 9 डिवाइडेड बाय 7, এটা হলে কত হয় দেখি আমি। 44 इंटू 25, তাহলে এটা হচ্ছে 1100 বাই 7। যদি আমি এটা লসাগু করি 1100 প্লাস 44 इंटू 16 কত হচ্ছে 704 আর 198, 704 প্লাস 198, তাহলে এটা দাঁড়াচ্ছে 2002 বাই 7 সমান কি হচ্ছে না, সমান 7 দুগুণে 14, 6 7 8 56 6 7 42, 286 বর্গ সেমি এইটা আমাকে পালিশ করতে হবে। 286 বর্গ সেমি, এটা তাহলে বুঝতে পেরেছো। এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ 8 স্কয়ার 5 স্কয়ার, এটা বাইরের ব্যাসার্ধ r1 স্কয়ার মানে 4 স্কয়ার, এটা 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার 25 মাইনাস 16 9, এরকম করে দেখা গেল এটা 286 বর্গ সেমি। এই বাইরের বক্ষতলটা বাইরের অংশ, ভেতরের অংশ এবং এই বৃত্তাকার অংশের অর্থাৎ উপরে সমতলটার যেটুকু অংশ লোহা আছে সেটাকে পালিশ করতে, যেটুকু অংশ যে পদার্থটা আছে সেটাকে পালিশ করতে হবে। তাহলে আমাকে 286 বর্গ সেমি পালিশ করতে হবে। এবার প্রত্যেক বর্গ সেমি বলে দিয়েছে 1.5 টাকা। তাহলে আমার খরচ হবে কত না, 286 বর্গ সেমি ইন্টু 1.50, তাহলে 286 143, তাহলে 429 টাকা। তাহলে বাটিটাকে পুরোপুরি, বাটির সমগ্র তলকে পুরোপুরি পালিশ করতে আমার খরচ হবে 429 টাকা। দ্যাট ইজ আনসার। হয়ে গেল। দেখো তোমাদের তাহলে গোলক অধ্যায়টা দুটো ভিডিও শেষ করে দিলাম। এবার যেসব ছোট প্রশ্ন আছে দেখবে তোমরা এই আইডিয়ার উপর করতে পারবে। একান্ত যদি না করতে পারো আমি এই চ্যাপ্টারটা আবার আমি করাবো সাজেশন দিয়ে, সেখানে বেশ কিছু ছোট প্রশ্ন আলোচনা করে দেবো, করলে দেখবে তোমাদের ইজি হয়ে গেছে ব্যাপারটা। আশা করছি তোমাদের যা ধারণা হয়ে যাবে দুটো ভিডিওকে ভালো করে ফলো করলে তোমরা যে কোনো ছোট প্রশ্ন করতে পারবে, বড় প্রশ্ন তো পারবে। ঠিক আছে, তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে থাকো। পরের দিন আমি চলে যাব অংশীদারি কারবার অধ্যায়। কেমন? ভালো থেকো সব। আজকে ভিডিও এখানেই শেষ করছি। স্টুডেন্টস, তোমাদের কাছে একবার ফিরে আসতে হলো আমাকে। এই ভিডিওটা এডিট করার সময় একটা মিস্টেক আমার চোখে পড়লো। অনেক সময় দেখবে গুণ বা ভাগ বা ইকুয়েশন করার সময় হয়তো দু একটা মিস্টেক হয়ে যায়, সেটা তোমরা কারেকশন করে নিও। আচ্ছা, এখানে আমার এডিট করতে গিয়ে চট করে চোখে পড়ে গেল জিনিসটা। দেখো 3 অঙ্কে যখন আমি লাস্ট সমাধানের লাস্ট জায়গাটা করছি সেটা এরকম এসেছিল 4r² = 1/3 r কিউব। তো এটা ইকুয়াল টু আমি লিখে ফেলেছিলাম, দেখো এটা ইকুয়াল টু আমি লিখে ফেলেছিলাম, এই r কিউবটাকে রেখে দিয়েছিলাম, অর্থাৎ 12 = r³ হয়ে গেছে। কিরকম? তো এই জায়গাটা হবে এরকম, আমি r² দিয়ে ভাগ করছি, r² দিয়ে ভাগ করলে এই পাশে 4 আর ও পাশে যেমন 1/3 আছে শুধু r হবে, কিন্তু অঙ্কটা আমি এখানেও r³ লিখে ফেলেছিলাম। কেমন? তাহলে r = 12 একক হবে। তাহলে এটা তোমরা একটু দেখে নিও। আমি r² দিয়ে ভাগ করার ফলে এখানে r² উঠে চলে গেছিল, এখানে শুধু r হবে, আমি এখানটা r³ লিখে ফেলেছিলাম। হয়েছে? তারপরের লাইনটা r = 12 একক অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা নেক্সট ভিডিও ফলো করো।